বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 23 ফেব্রুয়ারি 2021। অনার্স চতুর্থ বর্ষের সাথে আমার আজকের অনলাইন পাঠদান। এর আগে তোমাদের সাথে আমার বেশ কয়েকটি ক্লাসের কথা হয়েছিল এবং ভার্চুয়ালি দেখা হয়েছিল। আজকের ক্লাসের পাঠ শুরু করবার আগে, এই সেশনটি শুরু করবার আগে আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাতে চাই অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান স্যারকে, এবং সেই সাথে আমার সুযোগ্য সহকর্মীবৃন্দ, মেধাবী এবং সুযোগ্য এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আজকে আমরা সম্মান চতুর্থ বর্ষের যে সেশনটি শুরু করতে যাচ্ছি তার পেপার টাইটেল হলো ওয়েস্টার্ন লিটারেরি থিওরিজ অ্যান্ড মেথডস অফ লিটারেরি ক্রিটিসিজম। তার মানে হচ্ছে আমরা আজকে পড়ব হলো পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনা পদ্ধতি, এবং এর পেপার কোড হচ্ছে 241005। স্বাভাবিক কারণেই বলতে পারা যায় যে আমাদের যে আজকের এই সেশনটি ওয়েস্টার্ন লিটারেরি থিওরিজ অ্যান্ড মেথডস অফ লিটারেরি ক্রিটিসিজম কিংবা পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনা পদ্ধতি, ইতোমধ্যে তোমরা এর পাঠ বিন্যাসটি জেনে গেছো। ক, খ এবং গ তিনটি অধ্যায় বা তিনটি পাঠ বিন্যাসে এটি পরিবেষ্টিত, এবং নিয়মিতই আমরা এই তিনটি অধ্যায়কে নিয়ে আমরা তোমাদের সামনে আসছি। যাই হোক, আজকে আমি আমার নির্দিষ্ট যে বিষয়টিকে বা টপিকটিকে আমি বলবো বলে ভেবেছি কিংবা আলোচনার জন্য চেষ্টা করছি বা করব, আমার সেই পাঠটি হচ্ছে সাহিত্য সমালোচনা পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি যে এই কোডের তিনটি অংশের শেষ অংশটি হচ্ছে সাহিত্য সমালোচনা পদ্ধতি, এবং এর ইতিহাসমূলক এই পদ্ধতির যে পদ্ধতিগুলো দেওয়া আছে তোমাদের পাঠের জন্য, ইতিহাসমূলক, তুলনামূলক, বিশ্লেষণমূলক এবং মূল্য বিচারকমূলক। সাহিত্য সমালোচনার অনেক রকম পদ্ধতি আছে, সেই সব পদ্ধতির মধ্যে এই চারটি পদ্ধতি তোমাদের জন্য সিলেবাসে নির্দিষ্ট করে দেওয়া আছে। তো সে যাই হোক, আজকে আমি যেটি করতে যাচ্ছি বা করব বা চেষ্টা করব সেটি হচ্ছে সাহিত্য সমালোচনা পদ্ধতির বিষয়টি আসলে কি। আমরা পদ্ধতিগুলোতে যাওয়ার আগে সাহিত্য সমালোচনা কি, সাহিত্য সমালোচনা বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা, এবং সাহিত্য সমালোচনা কাকে বলে বা সাহিত্য সমালোচনার সংজ্ঞা কি, কিংবা সাহিত্য সমালোচনার পাঠের যে স্বরূপ, এক সাহিত্য সমালোচনা করতে গিয়ে তার যে প্রারম্ভিক যে দিকগুলো বা ব্যাপারগুলো, যেটি আমরা বলি না কেন যে
যখন কোনো পদ্ধতিকে বা কোনো সাহিত্য সমালোচনায় আমরা যাব, তার আগের যে ব্যাপারগুলো বা বিষয়গুলো বা যে পার্টগুলো আমাদের মাথায় রাখতে হবে কিংবা মনে রাখা দরকার কিংবা উচিত বলে আমি মনে করি, আজকে আমি সেই প্রারম্ভিকতার বা সেই সূত্রপাতেরই চেষ্টা করব। আমরা পড়ছি সাহিত্য সমালোচনা, যার ইংরেজি নাম হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। ন্যাচারালি যদি বলতে চাই যে সাহিত্য সমালোচনা ব্যাপারটি আসলে কি, সেটি জানার অবশ্যই অবকাশ রয়েছে বইটি, এবং আমরা সেটি চেষ্টা করব এবং পর্যায়ক্রমে আমি নেক্সট ক্লাসগুলোতে, নেক্সট সেশনগুলোতে আমি তোমাদের এই পদ্ধতিগুলোতে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমার মৌলিক উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে সাহিত্য সমালোচনার বিষয়টিকে আমরা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করা কিংবা সেই বিষয়টি অবগত হওয়া। আমি সাহিত্য সমালোচনা কিংবা লিটারেরি ক্রিটিসিজম পড়ছিলাম। আমাদের যে লিটারেরি ক্রিটিসিজম কিংবা সাহিত্য সমালোচনা আছে, এটি কি, এটি কেন, এটি দরকার আছে কতটুকু, এর বৈধতা কতটুকু, কিংবা পদ্ধতিগুলোর ব্যাখ্যায় যাওয়ার আগে পদ্ধতিগুলো জানবার নিমিত্তে এই সাহিত্য সমালোচনার স্বরূপটিকে কতটুকু জেনে নেওয়া দরকার অথবা প্রয়োজন, বা সেই বিষয়টি কতটুকু আমাদের মননে এবং আমাদের স্মরণে রাখা দরকার, সেটি হচ্ছে আজকে আমার এই পাঠের প্রয়াস। আমি পড়ছিলাম সাহিত্য সমালোচনা অথবা লিটারেরি ক্রিটিসিজম। আমরা যদি ন্যায়ত বলতে যাই যে সমালোচনা অ্যাকচুয়ালি কি, সেগুলোতেই আমি ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করব। আজকের আমার এই সেশনটি ন্যায়ত হবে যেটি, সেটি হচ্ছে সাহিত্য সমালোচনা পাঠের এই অধ্যায়ের এই অংশের আজকে আমার ফার্স্ট সেশন, এবং আমি পর্যায়ক্রমে এর ধাপগুলো নেওয়ার বা বলার চেষ্টা করব। সাহিত্য সমালোচনা অ্যাকচুয়ালি যেটি আমার কাছে যেটি আমি বোর্ডে কোট করেছি, যে লিটারেরি ক্রিটিসিজম, অ্যাকচুয়ালি লিটারেরি ক্রিটিসিজম সাহিত্য সমালোচনা, সমযোগ আলোচনা, সমালোচনা, সম মানে হচ্ছে সমান। অ্যাকচুয়ালি কিসের সমান? যখন এইখানে সমান অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে যে কোনো আলোচনা সেটি ভালো এবং মন্দ, কোনো আলোচনার সেটি ইতি অথবা নেতি, মানে ভালো মন্দ, উৎকর্ষ অপকর্ষ, যেটাই বলি না কেন, দুটো দিকেরই পজিটিভ এবং নেগেটিভ, দুটো দিকেরই সমান আলোচনা যেখানে, সেটি হচ্ছে সমালোচনা অথবা ক্রিটিসিজম। আমরা লিটারেরি ক্রিটিসিজমকে জানার চেষ্টা করছি, যে সাহিত্যের উৎকর্ষ কিংবা অপকর্ষের যে বিচার, সাহিত্যের উৎকর্ষ এবং অপকর্ষের বিচারমূলক যে সম্যক আলোচনা। সম্যক মানে কথার অর্থ যেটি যদি ইংরেজিতে স্বাভাবিক সাধারণ অর্থে বলতে যাই, যে থরলি, একেবারে পুরোপুরি, পুরোটা বা সবটুকু। সম্যক আলোচনাটাই হচ্ছে সাহিত্যের সমালোচনা, এবং যেটি সাহিত্য সংক্রান্ত বিশ্লেষণ, সাহিত্য সংক্রান্ত আলোচনা যেখানে, সেটি হচ্ছে সাহিত্য সমালোচনা। আমরা যদি সম্যক শব্দটি কিংবা থরলি শব্দটির ব্যাখ্যা বা কিঞ্চিৎ বুঝতে চেষ্টা করি বা জানার চেষ্টা করি, আমরা সেটি যদি এইভাবে বলা যায় যে অ্যাকচুয়ালি সম্যক মানেই হচ্ছে যে যা কিছু আমরা আলোচনা করতে যাচ্ছি, সমালোচনা করতে যাচ্ছে, যিনি সমালোচক, যিনি ক্রিটিক, তিনি যেটি সমালোচনা করতে যাচ্ছেন, সেই আলোচনা, সেই পাঠের, সেই টেক্সটের ভাব, তার ভাষা,
তার রীতি, তার অলংকার এবং স্রষ্টা কিংবা লেখকের তার বিশিষ্ট মানস দৃষ্টি কিংবা তার বিশিষ্ট মনন দৃষ্টির সামগ্রিক বিশ্লেষণই হচ্ছে সমালোচনা। তো সম্যক শব্দটি আমাদের আসলেই মাথায় রাখতে হবে যে সম্যক অ্যাকচুয়ালি কি বলতে বোঝাচ্ছি আমরা এখানে। তো সাহিত্য সমালোচনা বা লিটারেরি ক্রিটিক, যেটি আজকে আমার এই পাঠের বিষয়, আমরা লিটারেরি ক্রিটিসিজম অথবা লিটারেরি সাহিত্য সমালোচনা পড়ছিলাম। যখন সাহিত্য সমালোচনা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো সৃষ্টি কিংবা স্রষ্টা সম্পর্কে, সৃষ্টি মানে হচ্ছে যে পাঠ কিংবা যে টেক্সট কিংবা যে বিষয়টিকে যিনি সৃষ্টি করেছেন বা যিনি লিখেছেন কিংবা যিনি নিয়ে এসেছেন, যিনি পাঠের উপযোগী করেছেন, সেই স্রষ্টা কিংবা লেখকের যে মানুষ দৃষ্টি, সেই পাঠের কিংবা সেই পাঠকের, সেই পাঠের স্রষ্টার কিংবা সৃষ্টির যে বিশ্লেষণ, যুক্তিসম্মত যুক্তিগ্রাহ্য যে বিশ্লেষণ, সেটি হচ্ছে সমালোচনা। আমরা সাহিত্য সমালোচনা কিংবা লিটারেরি ক্রিটিসিজম পড়ছিলাম। অ্যাকচুয়ালি সমালোচনা বলতে গিয়ে যদি আমি আরো বলতে যাই যে সম আলোচনা, ইতি নেতি বা ইতিবাচক কিংবা নেতিবাচক, যেটি ভালো এবং মন্দ কিংবা যেটি উৎকর্ষ এবং অপকর্ষ, সব কিছুরই সমভাবে এবং কোনোটারই ব্যত্যয় না ঘটিয়ে এবং সুচারু রূপে সদর্থকভাবে যে আলোচনা, সেটি হচ্ছে সমালোচনা। আমরা সাহিত্য সমালোচনার অ্যাকচুয়ালি যে ব্যাপারটি আমরা মাথায় রাখবো কিংবা রাখতে চাই, যে যখন কোনো সমালোচক তার যুক্তিগ্রাহ্য সৃষ্টির মধ্য দিয়ে, যুক্তিগ্রাহী বিশ্লেষণের মধ্য দিয়ে যখন সেই সৃষ্টি সংক্রান্ত যা কিছু, যে পাঠ কিংবা যে টেক্সট বা যা কিছু সৃষ্টি, যেটা লেখকের কিংবা সাহিত্যের যে কর্ম কিংবা সাহিত্যিকের যে কর্ম কিংবা কাজটি, সেই সৃষ্টি সংক্রান্ত আকাঙ্ক্ষার নিরসন যদি তিনি ঘটাতে পারেন, আকাঙ্ক্ষার সমাপ্তি যদি তিনি করতে পারেন এবং যৌক্তিকভাবে, তাহলেই তিনি অ্যাকচুয়ালি যথার্থ সমালোচক বলে ওনাকে অভিহিত করা যায়। অ্যাকচুয়ালি সাহিত্য সমালোচনা করতে গিয়ে একজন সমালোচক যে বিষয়গুলোতে তিনি দৃষ্টি রাখতে চান, যে বিষয়গুলোকে তিনি দেখেন, প্রথমত সেগুলো বলা যায় যে এটি কে লিখছে, এখানে কি লেখা আছে, এখানে কোন বিষয় নিয়ে লেখা আছে, এখানে কোন প্রেক্ষাপটকে নিয়ে লেখা আছে। একজন সাহিত্য সমালোচক অথবা লিটারেরি ক্রিটিক সেটিকেই অন্বেষণ করার প্রয়াস পান। আমরা পড়ছিলাম সাহিত্য সমালোচনা। অ্যাকচুয়ালি সাহিত্য সমালোচনা হচ্ছে একটি চিন্তাশীল, একটি মননগ্রাহী, একটি মানব চিন্তার অ্যাকচুয়ালি প্রতিবিম্ব অথবা মিরর, আয়না, যেটাতে যে প্রতিবিম্ব, যে মিররে ওই পাঠের, ওই টেক্সটের, ওই লেখকের মানুষ দৃষ্টিটুকু, তার মননগ্রাহী রূপটুকু উঠে আসে। আমরা সাহিত্য সমালোচনা অথবা লিটারেরি ক্রিটিসিজমকে বলছিলাম। আমরা
সাহিত্য সমালোচনার কথা বলতে গিয়ে আমার আরো যেটি আমরা বলতে পারি যে যেটি বলা যায় আসলে যেখানে সৃষ্টি সেখানেই হচ্ছে সমালোচনা। যেখানে সৃষ্টি করেছেন স্রষ্টা সেটির বিশ্লেষণই হচ্ছে সমালোচনা। আমরা এখানে আমি একটি লিটারেরি ক্রিটিসিজমের যে কোট করে রেখেছি ইংরেজিতে, যে লিটারেরি ক্রিটিসিজম ইজ দ্য স্টাডি, লিটারেরি ক্রিটিসিজম ইজ দ্য স্টাডি, দ্য এভালুয়েশন, দ্য ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা। লিটারেরি ক্রিটিসিজম হচ্ছে দ্য স্টাডি একটা পাঠ, দ্য ইভালুয়েশন মূল্যায়ন, এবং ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা, এবং সাহিত্যের অফ লিটারেচার। তাইলে লিটারেচার তাহলে আমরা এভাবে বলতে পারি যে লিটারেরি ক্রিটিসিজম ইজ দ্য স্টাডি, এভালুয়েশন, ইন্টারপ্রিটেশন অফ লিটারেচার। সেটি হচ্ছে সাহিত্য সমালোচনা। আমরা সাহিত্য সমালোচনায় যেটি সমালোচক করে থাকেন তিনি বিষয়টি নিয়ে অনুসন্ধান করেন, বিষয়টির গবেষণা করেন এবং সেটি আলোচনা করেন, সেটি মূল্যায়ন করেন এবং সেটি ব্যাখ্যা করেন। তো একজন সমালোচক অথবা একজন ক্রিটিক যখন তার পাঠে কিংবা যেটি তিনি সমালোচনা করতে যাচ্ছেন কিংবা যাবেন সেটির গবেষণা, আলোচনা, মূল্যায়ন এবং ব্যাখ্যা যথার্থভাবে যখন তিনি করার চেষ্টা করেন সেটি তখন হয়ে ওঠে সাহিত্য সমালোচনা। আমরা সাহিত্য সমালোচনা স্বরূপ, সাহিত্য সমালোচনা কি, সাহিত্য সমালোচনা বলতে আমরা কি বুঝি, কিংবা সাহিত্য সমালোচনার সংজ্ঞা কি, আমি সেই বিষয়টিরই ব্যাখ্যা করছিলাম। সাহিত্য সমালোচনা অ্যাকচুয়ালি সাহিত্যের নির্দিষ্ট কোনো কাজের, সাহিত্য সমালোচনা সাহিত্যের নির্দিষ্ট কোনো কর্মের, সেটির ভেতরের ব্যাপারটুকুকে, তার নান্দনিক দিকটুকুকে, তার ঐতিহাসিক প্রেক্ষাপটটুকুকে, তার সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্যটুকুকে ব্যাখ্যার চেষ্টা করে। আমরা পড়ছিলাম সাহিত্য সমালোচনা অথবা লিটারেরি ক্রিটিসিজম। আমি এখানে একজন সাহিত্য আইডিয়াল ক্রিটিক, একজন আইডিয়াল ক্রিটিক কিংবা সাহিত্য সমালোচকের অ্যাকচুয়ালি কি থাকা উচিত আমি এটি এক নজরে দেখতে চাইব এবং সাহিত্য কর্মটিকে সমালোচক, পাঠক এবং ওই পাশের মধ্যে অ্যাকচুয়ালি তিনি একটি মেল বন্ধন ঘটান, একটি যোগসূত্র তৈরি করেন, একটি ব্রিজ তৈরি করেন সমালোচকের। সেটি হচ্ছে তার মূল ফোকাস অথবা তার মননগত প্রচেষ্টা। আমি আইডিয়াল ক্রিটিকের একটু বৈশিষ্ট্যগুলো, একজন আদর্শ সমালোচকের বা
একজন আদর্শ সমালোচক কি থাকা উচিত, বা কোন কোন কোয়ালিটি কিংবা কোন বিষয়গুলোর অবয়বে, কোন বিষয়গুলোর মননে কিংবা কোন বিষয়গুলোর মধ্য দিয়ে একজন আইডিয়াল ক্রিটিক হতে পারেন, আমি সেগুলোতেই স্টোক রাখার চেষ্টা করব। আইডিয়াল ক্রিটিক তিনি নিজেকে নিস্পৃহ করে রাখেন। একজন আইডিয়াল ক্রিটিক নিজেকে নিস্পৃহ করে রাখে, সাহিত্য ও শিল্পের মূল্য নির্ণয় করার চেষ্টা করে, যুক্তির প্রতি নিষ্ঠাবান থাকে, লেখকের প্রতি পরিপূর্ণ সহৃদয় তা তার থাকে কিংবা সহানুভূতিশীল সে থাকে, বিশ্লেষণ শক্তি সম্পন্ন সে হয় অথবা বিশ্লেষণ নৈপুণ্য তার থাকে, ইতিবাচক এবং নেতিবাচক দুটোই সমভাবে আলোচনা করার বোধ সম্পূর্ণ তার মধ্যে থাকে, বোধ থাকে, সঠিক সমালোচনার জন্য তার যথার্থ শিক্ষা কিংবা সঠিক শিক্ষা থাকে, এবং নিয়মাবলী, যে পাঠ সমালোচনার যে নিয়মাবলী সেগুলো মেনে নেওয়ার সতর্ক অনুসরণ যোগ্যতা তার থাকে, উদারতা থাকে, তার মধ্যে রসবোধ থাকে, ভূদর্শন থাকে। ভূদর্শন মানে হচ্ছে এই জগৎ জীবন সম্পর্কে যে বহু অভিজ্ঞতা সম্পন্ন যে জ্ঞান, এবং আত্মসমালোচনাও থাকে, মনস্তাত্ত্বিক জ্ঞান তার থাকবে, দার্শনিক অন্তর্দৃষ্টি তার থাকতে হবে, এবং সর্বোপরি পরমত সহিষ্ণুতা তাকে থাকতে হবে। আমি এগুলোর একটু ব্যাখ্যা একটু অল্প করেই বলতে চাচ্ছি, আশা রাখি তোমাদের বিভিন্ন টেক্সটে তুমি সেটা পেয়ে যাবে। একজন আইডিয়াল ক্রিটিক যা থাকে, বলছিলাম আমি যে নিজেকে নিষ্ক্রিয় করে রাখার যে ব্যাপারটি, আসলে নিষ্ক্রিয় মানে কোনো ইমোশন, কোনো ভাবাবেগ তাকে প্রলুব্ধ করবে না, একপেশে কোনো চিন্তা কিংবা ইমোশন তাকে সাপ্রেস করবে না। এই রকম মননশীলতা ওই সমালোচকের যার মধ্যে আছে, যিনি এটি ধারণ করেন, তিনি হচ্ছেন আইডিয়াল ক্রিটিক। এইখানে নিষ্পৃহ করে রাখার ব্যাপারটি এই সমালোচকের অবশ্যই থাকতে হবে, যে একজন বৈজ্ঞানিক যেমন তার যৌক্তিকতা এবং কোনো সূত্রের ঐক্যমতে পৌঁছার জন্যে এবং জগতের বা জীবনের ওই সার সংক্ষেপটুকুকে বা সার বত্তাকে পাবার জন্যে যিনি যেমন নিষ্পৃহ থাকেন, একজন সমালোচকেরও তাই থাকতে হবে। আমরা বলছিলাম সাহিত্য এবং শিল্পের মূল্য নির্ণয় করা, এই বোধটুকু যে একজন সমালোচকের সাহিত্যের প্রতি, সাহিত্য মানে কি, জীবন ঘনিষ্ঠতার যে রূপ, জীবনের প্রতি আকাঙ্ক্ষা, জীবনকে দেখবার, জীবনকে চিনবার, জীবনকে ভাববার ব্যাকুলতা তার মধ্যে থাকতে হবে, এবং শিল্পের মূল্য সেই সাথে সেটি বাহ্যিক এবং আঙ্গিকগতভাবেও সেটি কতটা যথার্থ সাহিত্য মর্যাদা পায় কিংবা যথার্থ সাহিত্য হয়ে উঠে, সেই বিষয়টিও ওই সমালোচকের মধ্যে থাকতে হবে। আমরা এরপরে বলছিলাম যে যুক্তির প্রতি নিষ্ঠাবান থাকা, আসলে যৌক্তিকতাই আমাদের
মনন জগতের দ্বারকে উন্মোচন করে দেয়। যৌক্তিকতার নিরিখেই আমরা সত্যকে জানতে শিখি, দেখতে শিখি, বুঝতে শিখি এবং সত্যকে গ্রহণ করতে জানি। একজন সমালোচকের, আইডিয়াল ক্রিটিকের যুক্তির প্রতি নিষ্ঠাবান থাকতে হবে, যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে ঐক্যকে নিয়ে আসা কিংবা যৌক্তিক চিন্তা ভাব, যৌক্তিক মনন, যৌক্তিক চেতনা, যৌক্তিক পারিপার্শ্বিকতা এবং যৌক্তিক বোধের স্ফুরণ তার মধ্যে থাকতে হবে। আমি নেক্সটে যেটি বলছিলাম যে লেখকের প্রতি পরিপূর্ণ সহৃদয়তা কিংবা সহানুভূতিশীলতা। আসলে মানব মন, আমরা যেটি জানি যে মন যত বেশি কোমল, যে মন যত বেশি সহানুভূতি সম্পন্ন, যে মন যত বেশি অন্যকে ভাবতে জানে, অন্যকে ভাবতে চায়, অন্যকে ভাবতে পছন্দ করে, সে তত বেশি অন্যকে নিজের কাছে নিয়ে আসতে পারে, সে তত বেশি অন্যকে নিজের চারপাশে গণ্ডীভূত করতে পারে। তো ঠিক একজন সাহিত্য সমালোচকেরও সেরকম সহৃদয়তা, তার মধ্যে সহানুভূতি থাকতে হবে। তাহলে সে সেই পাঠের, ওই সমালোচক যে পাঠটিকে সমালোচনা করতে যাচ্ছেন, সেই সফটনেস থেকে, তার ভিতরের সেই সহৃদয়তা থেকে এবং কোনো রকম ব্যত্যয় না ঘটিয়ে লেখকের কিংবা ওই সাহিত্যিকের ওই পাঠটিকে তিনি যথার্থভাবে সমালোচনা করতে পারবেন। যদি তো একজন সমালোচকের মধ্যে সহানুভূতিশীলতা কিংবা সহৃদয়তা থাকে। আমি নেক্সটে বলছিলাম যে বিশ্লেষণ শক্তি সম্পূর্ণ তাকে হতে হবে। অ্যাকচুয়ালি বিশ্লেষণ ব্যাপারটি তখনই চলে আসে যেখানে ওই সমালোচকের তার শিক্ষা, এডুকেশন, তার যৌক্তিকতা, তার বিজ্ঞান মনস্কতা, পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে তার জানবার আকাঙ্ক্ষা এবং অনেক বাতুলতা কিংবা অপ্রিয়তা কিংবা অনেক অযাচিতকে যাচিত করে নেয়ার প্রয়াস থাকা। যখন একজন সমালোচক তার বিশ্লেষণী মন নিয়ে, বিশ্লেষণ নৈপুণ্যতা এবং চুলচেরা বিশ্লেষণ করে যেটি সত্য, যেটি সঠিক, যেটি উপাদেয় এবং যেটি পারফেক্ট এবং যেটি যথার্থ এবং যেটি হওয়া উচিত, একজন সমালোচকের সেইটিকে আবিষ্কার করতে গেলে, সেই ব্যাপারটিকে সামনে আনতে গেলে, সেই ব্যাপারটিকে পাঠকের জন্য রেডি করতে গেলে অবশ্যই ওনাকে বিশ্লেষণী শক্তি, মন বা বিশ্লেষণী দৃষ্টি থাকা উচিত হবে। আমরা দেখছিলাম আইডিয়াল ক্রিটিকের ক্যারেক্টারিস্টিক কিংবা বৈশিষ্ট্যগুলো। আমরা যেটি সমালোচনার কথা দিয়েই বলতে চাচ্ছিলাম যে একজন সমালোচনা সমযোগ আলোচনা, সমানভাবে আলোচনা, সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক, সেটি ভালো কি মন্দ, সেটি উৎকর্ষ কিংবা অপকর্ষ, যাই হোক না কেন, যখন দুটো রেল লাইনের সমান্তরাল লাইনের মতো যখন প্যারালাল ওয়েতে এবং কোনোটাকেই এতটুকু আপ ডাউন্স না করে যখন সেই আলোচনাটি উঠে আসে, যখন সেই পাঠটি পাঠকের জন্য রেডি করা হয়, পাঠকের সামনে প্রেজেন্ট করা হয়, বা যিনি করেন, যে সমালোচক করেন, তিনি আসলে যথার্থ সমালোচক বলেই অভিহিত হন। আমাদের নেক্সট আমরা যেটি দেখছিলাম যে সঠিক সমালোচনার জন্য সঠিক শিক্ষা। আসলে অ্যাকচুয়ালি যেটি আমি একটু আগেও বলে এসেছিলাম যে একজন সমালোচকের মৌলিক জ্ঞান কিংবা মৌলগত বিষয়গুলো নিয়ে তার মধ্যে যে ব্যাপারগুলো থাকবে এবং যে বেসিক
কিংবা একেবারেই নিগুড় ওই চিন্তা কিংবা ওই শিক্ষাগুলো যদি তার মধ্যে প্রতিভাত না হয়, তাহলে তিনি যথার্থ সমালোচক হতে অপরাগী হবেন বলে আমরা জানি। নেক্সট যেটা বলছিলাম যে নিয়মাবলীর সতর্ক অনুসরণ, যে একটি সমালোচনা করতে গিয়ে কিছু কিছু নিয়মকে, কিছু কিছু প্রত্যয়কে, কিছু কিছু বোধকে আসলে মাপতে হয় বা সেগুলোকে মাথায় রাখতে হয় কিংবা সেগুলোকে সেইভাবে সেট আপ দিতে হয় একজন সমালোচকের, তাই থাকা উচিত। আমরা যেটি জানছিলাম, পড়ে আসছিলাম যে তার সহৃদয়তা, উদারতা একই, তার মধ্যে রসবোধ, আসলে রস মানুষের মনের যে শক্তিশালী, মনের যে ফল্গু ধারা, মনের যে সৌন্দর্যতা বা মনের যে দ্যুতি, মনের যে আলো ঝলমলে আবহাওয়া, সেটি রসবোধের দ্বারাই আসলে সম্ভব। যে যত বেশি রসবোধ সম্পূর্ণ, সে তত বেশি নিবিড়ভাবে মানব মনের কাছে তত বেশি সে আগত, এবং সে তত বেশি মানব সমাজের বোধগুলোকে, ব্যাপারগুলোকে তত বেশি নিজের মধ্যে তিনি প্রথিত করতে পারেন। একজন সমালোচকের রসবোধ থাকা উচিত, তাই বলছে আইডিয়াল ক্রিটিকের ক্যারেক্টারিস্টিকে। আমরা তার মনস্তাত্ত্বিক জ্ঞান থাকা উচিত, একটি ফিলোসফিক্যাল বা দার্শনিক মত চিন্তা তার থাকা উচিত, যে বিভিন্ন বিশৃঙ্খল মতানৈক্য, বিভিন্ন চারপাশের যে বিশৃঙ্খল যে মত কিংবা বহুবিধ যে চিন্তার ঐক্যমত পোষণ করা কিংবা একটি ঐক্যমতে নিয়ে আসা, যে ফিলোসফিক্যাল যে মাইন্ড কিংবা ওই চিন্তা কিংবা ওই রাইটিনিং কিংবা ওই ইচ্ছা, কিংবা যদি তো বলি যে ওই ফোকাসড একজন আইডিয়াল ক্রিটিকের অতীব জরুরি। আমরা সর্বোপরি যেটি বলতে শেষ করতে চাই সেটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। একজন আইডিয়াল ক্রিটিকের যেটি থাকা উচিত, একজন যথার্থ সমালোচকের যেটি থাকা উচিত, বা সত্যিকার অর্থে একজন সমালোচক হয়ে ওঠার জন্য তার যা থাকা উচিত, তার একটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। তার মানে হচ্ছে অন্যের মতকে সহ্য করার ক্ষমতা, অন্য চিন্তাকে নিজের মধ্যে অবগাহন করার ক্যাপাবিলিটি, অন্যের ভাবকে, অন্যের আদর্শকে নিজের মনে, নিজের ইনডোরে ঢোকানো। একজন সমালোচক তাই করা উচিত। নিজের তিনি যেটির আলোচনা করতে যাচ্ছেন, সমালোচনা করতে যাচ্ছেন, যে সেটি অন্যের মতের সাথে তার নাও মিলতে পারে, লেখকের মতের সাথে ঐক্যমত তার নাও হতে পারে, তার ভাবনা পাঠের সাহিত্যিকের ভাবনা ভিন্নমত হতেই পারে, বা অন্য একজন সমালোচক সেটিকে অন্য দৃষ্টিতে দেখতেই পারে। কিন্তু তাই বলে সমালোচকের মোটেই এখানে অ্যাগ্রেসিভ কিংবা নিজের একপেশে চিন্তা কিংবা নিজের মধ্যে একটি অপ্রতিরোধ্য নেগেটিভ ভাবকে তিনি মোটেই তার মধ্যে প্রথিত করতে পারবেন না। এবং এটি হচ্ছে একজন আদর্শ সমালোচক কিংবা একজন নিতান্ত সমালোচক, যথার্থ সমালোচক যেভাবেই বলি না কেন, ওনার জন্য যথেষ্টই প্রয়োজন। আমরা পড়ছিলাম সাহিত্য সমালোচনা বা লিটারেরি ক্রিটিসিজম। আমি একজন সাহিত্য সমালোচকের কিছু বিষয়গুলোকে মাথায় রাখা উচিত, কিংবা কিছু বিষয়ের
লক্ষ্য রাখা উচিত। আমি একটু দেখাতে চাচ্ছি একজন সাহিত্য সমালোচকের কিছু বিষয় সম্পর্কে যে লক্ষ্য রাখা প্রয়োজন। নাম্বার 1 পাঠ, নাম্বার 2 লেখার উপাদানগুলোর নিরীক্ষা, নাম্বার 3 লেখার উপাদানগুলো বিবেচনায় এনে লেখা বিষয়ে সমালোচনামূলক একটি ব্যাখ্যা তৈরি করা, নাম্বার 4 সংক্ষিপ্ত গবেষণামূলক প্রতিবেদন তৈরির মাধ্যমে ব্যাখ্যা সংক্ষিপ্তকরণ, এবং নাম্বার 5 ব্যাখ্যার যৌক্তিকতা প্রমাণ। যেটি আমি দেখাচ্ছিলাম কিংবা বলতে চেষ্টা করছিলাম বা বলছিলাম সেটি হচ্ছে যে একজন সাহিত্য সমালোচকের কিছু বিষয় সম্পর্কে লক্ষ্য রাখা উচিত, যে বিষয়গুলো হচ্ছে নাম্বার 1 পাঠ, নাম্বার 2 হচ্ছে লেখার উপাদানগুলোর নিরীক্ষা, নাম্বার 3 হচ্ছে তার লেখায় যে দ্বন্দ্ব বিকাশের যে উৎকর্ষ, তার লেখায় যে লেখার উপাদানগুলো বিবেচনায় এনে তার একটি সমালোচনামূলক প্রতিবেদন তৈরি ব্যাখ্যা করা, এবং নাম্বার 4 হচ্ছে গবেষণামূলক প্রতিবেদন তৈরির মাধ্যমে তার ব্যাখ্যা সংক্ষিপ্ত করা, এবং লাস্ট হচ্ছে ব্যাখ্যা যৌক্তিকতা প্রমাণ। আমরা এটির ব্যাখ্যায় কিছুটা রাখতে চেষ্টা করব। আলোচনা নিমিত্তেই যেটি বলা যায় আসলে যে একজন সাহিত্য সমালোচকের যে বিষয়গুলো তার মাথায় থাকা উচিত, যে বিষয়গুলোকে তিনি লক্ষ্য রাখা তার প্রয়োজন। কারণ আমরা সাহিত্য সমালোচককে নিয়ে কথা বলছিলাম, আমরা সাহিত্য সমালোচনা নিয়ে কথা বলছি, আমরা সাহিত্য সমালোচককে নিয়ে কথা বলছি। যে অ্যাকচুয়ালি বলা যায় যে ম্যাথু আর্নল্ড যেটি বলে গেছেন যে সর্বোত্তমকে জানার এবং জানানোর, সর্বোত্তমকে জানার এবং জানানোর যে নিরপেক্ষ উপায় সেটি হচ্ছে সমালোচনা। সর্ব উত্তমকে জানার এবং জানানোর যে নিরপেক্ষ উপায় সেটি হচ্ছে সমালোচনা, ম্যাথু আর্নল্ড। আমি যেটিতে ফোকাস করতে চাচ্ছি যে একজন সাহিত্য সমালোচকের যে বিষয়গুলো নিয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে পাঠ। প্রথমে পাঠটি কি, পাঠ, হোয়াট ইজ পাঠ অথবা টেক্সট, উনি কি মাথায় রাখবেন, কি ভাববেন, কি করা উচিত তার। প্রথমে তিনি পাঠটিকে ভালোভাবে পড়বেন, পাঠটিকে ভালোভাবে পড়া, এন্ড দেন শিরোনামে অর্থের উপর মনোনিবেশ করা। কেননা আমরা জানি যে শিরোনামই হচ্ছে লেখার মূল বক্তব্যকে নির্দেশ করে, এবং তারপর তিনি যেটি করবেন সেটি হচ্ছে যে লেখার শব্দ প্রয়োগ এবং প্রকৃত অর্থ অনুধাবনে তিনি সচেষ্ট হবেন। নাম্বার 2 আমি যেটি বলছিলাম যে লেখার উপাদানগুলোর নিরীক্ষা। একটি সমালোচক যখন সমালোচনা করেন যে টেক্সট বিষয়টি, যে পাঠের, সেই উপাদানগুলোকে তিনি নিরীক্ষা করবেন কোন কোন ওয়েতে, কি কি উপায়ে। আমরা এই 2 নাম্বার পয়েন্টে কিংবা 2 নাম্বার এই বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে বা এই লক্ষ্য, যে লক্ষ্যগুলোকে উনি, যে বিষয়গুলোকে একজন সমালোচক লক্ষ্য রাখবেন সেই বিষয়টিকে বলতে যে লেখার উপাদানগুলোর নিরীক্ষা বলতে আমরা বুঝি যে প্লট বা কাহিনী। নাম্বার 1 যে প্লট কি, যে প্লট হচ্ছে যে প্লট হতে পারে কোনো মূর্ত, প্লট হতে পারে বিমূর্ত, এটি মানসিক হতে পারে, কোনো মানবিক ঘটনা নিয়ে হতে পারে, এটি ভ্রমণ বিষয়ক হতে পারে, অথবা এটি যে কোনো বিষয় হতে পারে। একজন সমালোচকের উচিত বা লক্ষ্য রাখা দরকার সেটি অনুধাবন করা। আমরা 2 নম্বরের যে বৈশিষ্ট্যের যে লক্ষ্যের কথা বলছিলাম যে বিষয়ে, সেটির আরেকটি পার্ট হচ্ছে বিন্যাস। একজন সমালোচক তিনি স্থান, সময়কাল, পারিপার্শ্বিকতার মূল্যায়ন করবেন তিনি অবশ্যই তার সমালোচনায়, যেটি মূল লেখকের ভাবনা কিংবা মেজাজকে প্রভাবিত আসলে করে।
আরেকটি বিষয়কে মাথায় রাখবেন তিনি, সেটি হচ্ছে চরিত্র কিংবা ক্যারেক্টার। ব্যাপারটি যেটি হচ্ছে যে সেটি হচ্ছে একটি লেখা, একটি পাঠে, একটি কন্টেন্টে, একটি কনটেক্সটে আসলে কি থাকে, প্রধান ক্যারেক্টার, পার্শ্ব চরিত্র থাকে, সাব ক্যারেক্টার থাকে, মেইন ক্যারেক্টার থাকে। আসলে ক্যারেক্টারিস্টিক অনুযায়ী বা ক্যারেক্টার ওয়াইজ একটি ডিফারেন্সিয়েট দেখানো, মেইন ক্যারেক্টার থেকে সাব ক্যারেক্টারের যে ডিফারেন্সিয়েট করা এবং ভূমিকা বা উদ্দেশ্যটা কি টেক্সটে সেটি শনাক্ত করা হচ্ছে এই চরিত্রগুলোর মধ্য দিয়ে। সেটিকেও মাথায় রাখতে হবে একজন সমালোচকের অথবা ক্রিটিকের। আমরা এরপরে যেটি বলছিলাম যে দ্বন্দ্ব বিকাশের প্রত্যেকটি রচনায়, প্রত্যেকটি পাঠেই একটি কনফ্লিক্ট থাকে। সেই দ্বন্দ্ব বিকাশের উৎকর্ষতা অথবা তার সমাধান অথবা তার বিশ্লেষণ অথবা তার পারম্পর্যতা, যেটি বলি না কেন, একজন সাহিত্য সমালোচক যে বিষয়গুলো সম্পর্কে তিনি লক্ষ্য রাখবেন, এটিও তার লক্ষ্য রাখবার একটি বিষয় যে লেখকের এর মধ্য দিয়ে তিনি লেখকের দক্ষতা বিশ্লেষণ করতে চেষ্টা করবেন। আরেকটি যেটি 2 নম্বর বিষয়ের মধ্যেই আমরা বলছি, সেটি হচ্ছে মূল ভাব অথবা চিত্রকল্পের স্থাপন। যে এখানে লেখক, যিনি মূল লেখক, যিনি গ্রন্থ প্রণেতা, যিনি টেক্সটকে লিখেছেন, যিনি পাঠকে লিখেছেন, যিনি ওই সাহিত্যটির লেখক কিংবা স্রষ্টা, যেটি বলি না কেন, লেখক কি বিষয়ে অ্যাকচুয়ালি যোগাযোগ স্থাপন করতে চান, তিনি অ্যাকচুয়ালি কি বলতে চান, হোয়াট হি অর শি সে, তার কি মেসেজ, প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কনটেক্সটের প্রত্যেকটি কন্টেন্টের একটি মেসেজ অবশ্যই থাকে। একজন সাহিত্যিক, একজন লেখক, একজন স্রষ্টা, তিনি তার এই সমাজের, এই সোসাইটির, এই মানবের কোনো না কোনো মেসেজকে সামনে রাখতে চান। একজন সমালোচক সেটি খুঁজে বের করার কিংবা কি বলতে তিনি চান সেটি খুঁজে বেড়ানোর বা খুঁজে বের করার প্রয়াস তার থাকা উচিত। এরপরে আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে দৃষ্টিকোণ অথবা দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, যেটি বলি না কেন, অ্যাকচুয়ালি ওই সাহিত্যিক তিনি কোন দৃষ্টিভঙ্গিতে, তার কোন দৃষ্টিভঙ্গিতে, তার দৃষ্টিভঙ্গিটা কি সেটিতে লক্ষ্য রাখা, চরিত্র এবং লেখকের ভাবনা, যেগুলো লেখক যে ক্যারেক্টারগুলোকে সেখানে এনেছেন সেই পাঠে, সেই তার ভাবনা এবং ক্যারেক্টারের সাথে সেগুলো পরস্পর বিরোধী হচ্ছে কি না বা কতটা সেগুলো সমান্তরাল, সেটা খুঁজে বের করা, এটি হচ্ছে একজন সাহিত্য সমালোচক কিংবা একজন সমালোচক এই বিষয়টি লক্ষ্য রাখা তার দরকার। নাম্বার 3 যেটি বলছিলাম যে লেখার উপাদানগুলো বিবেচনায় এনে লেখা বিষয়ে সমালোচনামূলক একটি ব্যাখ্যা তৈরি করা। লেখক আসলে যা বোঝাতে চেয়েছেন তা ভাবনা, সমালোচকের ভাবনার সাথে অ্যাকচুয়ালি মিলছে কি না, লেখকের ভাবনা এবং সমালোচকের ভাবনা মেলবন্ধন হচ্ছে কি না বা যোগসূত্রতা পাচ্ছে কি না, সেটি লক্ষ্য রাখা একজন সমালোচকের দায়িত্ব কিংবা তার লক্ষ্য বা তার চিন্তা। নেক্সট 4 নম্বরে যেটি আমি বলছিলাম যে এখানে সংক্ষিপ্ত গবেষণামূলক প্রতিবেদন তৈরির মাধ্যমে ব্যাখ্যা সংক্ষিপ্ত করো। এবং নাম্বার 5 ব্যাখ্যার যৌক্তিকতা প্রমাণ। সমালোচকের ব্যাখ্যার সমর্থনে কিছু সুনির্দিষ্ট ভাষার ব্যবহার তিনি করতে পারেন এবং যেমন তিনি প্রমাণস্বরূপ সাহিত্য হতে সমালোচনা, উদ্ধৃতি, অনুচ্ছেদ এগুলো যোগ করতে পারেন তিনি, বা অন্যান্য সমালোচকদের যুক্তি, তর্ক এগুলো সহায়ক সূত্র হিসেবে তিনি ব্যবহার করতে পারেন। আমরা পড়ছিলাম বা জানার চেষ্টা করছিলাম
যে একজন সাহিত্য সমালোচকের কি বিষয়গুলো বা কোন বিষয়গুলো সম্পর্কে লক্ষ্য রাখা প্রয়োজন। আমরা পড়ছি সাহিত্য সমালোচনা কিংবা লিটারেরি ক্রিটিসিজম, এবং সমালোচনা কি, সমালোচনা কিরকম, কাকে বলে, তার স্বরূপটি কি, সমালোচনা করতে যে সমালোচকের কোন কোয়ালিটিগুলো থাকা উচিত, এবং সমালোচনা করতে যে সমালোচকের কোন বিষয়গুলোতে লক্ষ্য রাখা উচিত, আমরা সেটি এতক্ষণ জানার চেষ্টা করছিলাম। এন্ড দেন আমরা যেটি বলার চেষ্টা করব লাস্টে বা আমাদের এই সেশনের শেষেই আমি যেটি বলার চেষ্টা করব সেটি হচ্ছে সমালোচনা সাহিত্যের প্রকারভেদ। সমালোচনা সাহিত্যে নেচারালি দু প্রকার। একটি হচ্ছে সংশ্লেষণাত্মক বা ইন্ডাকটিভ, এবং আরেকটি হচ্ছে বিশ্লেষণাত্মক অথবা ডিডাকটিভ। সংশ্লেষণাত্মক বা ইন্ডাকটিভ অ্যাকচুয়ালি ভাব প্রদান সমালোচনা, আর বিশ্লেষণাত্মক কিংবা ডিডাকটিভ হচ্ছে যুক্তি প্রধান সমালোচনা। আমরা সংশ্লেষণাত্মক কিংবা ভাব প্রধান সমালোচনায় যেটি আছে, যদি বলতে যাই আমরা যে আমরা সমালোচনার কথা করছিলাম, সমালোচনার নানানবিধ কথা বলছিলাম, একজন সমালোচকের কি থাকা উচিত সেটি বলে এসেছিলাম, যে একজন সমালোচক তার ওই সমালোচনা করার জন্য তার শিক্ষাটা প্রপার শিক্ষা লাগবে। আমরা মাইকেলের মেঘনাদবধ কাব্য বোঝার জন্যে আমাদের যথার্থভাবে অবগাহন করার জন্য আমাকে সংস্কৃত, আমার শুধু ইংরেজি না, সংস্কৃত, আমার হিব্রু, ল্যাটিন ভাষাতেও আমার যথার্থ জ্ঞান থাকা উচিত, যদি তো আমি সেটিকে হৃদয়ঙ্গম করতে যাই। তো যাই হোক, ভাব প্রদান কিংবা ইন্ডাকটিভ অথবা সংশ্লেষণাত্মক সমালোচনা কি আছে এতে? ইন্ডাকটিভ সমালোচনা কিংবা ভাব প্রদান সমালোচনায় যে সমালোচনাগুলো আসলে সেটি হচ্ছে যে এই ধরনের সমালোচনায় যুক্তি আড়ালে থাকবে, একেবারেই সামনে একদম ফেস টু ফেস, একেবারে প্রকটভাবে, একেবারে উপরিভাবে কিংবা একেবারে সামনে ফোকাসড হয়ে এখানে যুক্তিটাকে তেমন করে খুঁজে পাওয়া যাবে না, যুক্তি থাকবে আড়ালে। নাম্বার 2, প্রাধান্য পাবে মননগ্রাহিতা। মননশীল মানব, মন দ্বারা চালিত, মনের বাজারেই আমরা ঘোরাফেরা করি, মন দিয়েই আমরা সর্বত্র বিচরণ করি, মনের মাঝারেই আমাদের অবগাহন। একজন ভাব প্রধান সমালোচনায় ন্যাচারালি মননগ্রাহিতার ফোকাসটি একেবারে অতীব জরুরি। এবং থার্ড যেটি বলা যায় যে নির্দিষ্ট বিষয় সম্পর্কে অভিজ্ঞতা এবং অনুভূতির বিশ্লেষণ থাকবে। যে বিষয়টি নিয়ে পাঠটি বা সৃষ্টিটি, সেই বিষয়টিকে ঘিরে, সেই বিষয়টিকে নিয়ে ওইখানে ওই জাতীয়, ওই ভাব প্রধান কিংবা
সংশ্লেষণাত্মক বা ইন্ডাকটিভ সমালোচনায় সমালোচকের অভিজ্ঞতা এবং অনুভূতির বিশ্লেষণ আসলে এখানে থাকবে। এবং নাম্বার 4 যেটি হচ্ছে যে তথ্য অপেক্ষা তত্ত্ব, তথ্য অপেক্ষা তত্ত্ব প্রাধান্য পাবে। এখানে ইনফরমেশন বড় কথা নয়, কি বলতে চেয়েছে, মূল মাজেজাটুকু কি, একেবারে ভেতরের অন্তর্লীন বোধটুকু কি, একেবারে ভেতরের নিগুড় আবহাওয়াটুকু কেমন, সেটিকে পরিস্ফুটন করা কিংবা সেই পরিস্ফুটনময়তা থাকা, সেটি হচ্ছে ইন্ডাকটিভ সমালোচনার ধারা বা ইন্ডাকটিভ সমালোচনা হচ্ছে সেই ধরনের সমালোচনাগুলো। পক্ষান্তরে যদি আমি ডিডাকটিভ অথবা বিশ্লেষণাত্মক অথবা যুক্তি প্রধান সমালোচনার কথা বলতে যাই বা সেই বৈশিষ্ট্যগুলো বা কোন ধরনের সমালোচনাকে আমরা বা এই যুক্তি প্রধান সমালোচনার মধ্যে কি থাকা উচিত, কোন ধরনের সমালোচনাকে আমরা এই এই স্টেপে বা এই পার্টে আমরা রাখতে চাইব, সেগুলো হচ্ছে যে নির্দিষ্ট বিষয়ের যুক্তি দ্বারা বিশ্লেষণ থাকবে। যে বিষয়টিকে সামনে আনতে চান সমালোচক, যে বিষয়টিকে বলতে চাচ্ছেন, যে সমালোচনাটিকে তিনি সামনে এনেছেন, সেটি যুক্তি দ্বারা বিশ্লেষণ করবেন বা সেখানে যুক্তির প্রাধান্য সেখানে প্রতিষ্ঠিত হবে কিংবা যুক্তির প্রাধান্য সেখানে প্রতিভাত হবে। নাম্বার 2, বক্তব্যের আড়ালে যেটি থাকবে, বক্তব্যের আড়ালে তির্যক কৌতুক থাকবে। অ্যাকচুয়ালি এটি আসলে ব্যঙ্গর মতো অবস্থা, ব্যঙ্গ, যে বলছেন বাট একটি তির্যক কৌতুক, নর্মালি কিংবা সিম্পলি কোনো রসবোধ কিংবা হাস্যরস এটি নয়, একটি তির্যক কৌতুকের ছায়া, একটি তির্যক কৌতুকের আবরণ কিংবা তির্যক কৌতুকের ভাবময়তা এখানে বা যৌক্তিকতা খেলা করবে এখানে কিংবা প্রতিভাত হবে। এবং নাম্বার 3, তথ্য প্রধান বিশ্লেষণ হবে। আমরা ভাব প্রধান সমালোচনার ক্যাটাগরিতে যেটি দেখে এসেছিলাম যে তথ্য নয় তত্ত্ব প্রধান, আর বিশ্লেষণাত্মক কিংবা যুক্তি প্রধান সমালোচনায় আমরা যেটি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে তথ্য এখানে প্রধান, তথ্য প্রধান বিশ্লেষণ এখানে থাকবে। এবং আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বঙ্কিম এই ধরনের সমালোচনার জনক, আমরা জয়দেব বিদ্যাপতির লেখায়ও এটি দেখতে পাই। এবং ভাব প্রধানে আমরা রবি ঠাকুরকে সর্বোচ্চে রাখতে পারি। এবং আমি এখানে রবি ঠাকুরের বক্তব্য দিয়ে আমার আজকের সেশনের এন্ডিং ঘটাতে চাচ্ছি। আমরা যেটি আসলে বলবো যে ভাব প্রধান রবি ঠাকুরের যে বক্তব্যটি, যে সাহিত্যের বিচার হচ্ছে সাহিত্যের ব্যাখ্যা, সাহিত্যের বিশ্লেষণ নয়। সাহিত্যের বিচার হচ্ছে সাহিত্যের ব্যাখ্যা, সাহিত্যের বিশ্লেষণ নয়। আমরা এতক্ষণ আমাদের যে সেশনে বলছিলাম সাহিত্যের সমালোচনা কথা, আমরা পড়ছিলাম লিটারেরি ক্রিটিসিজম। অ্যাকচুয়ালি লিটারেরি ক্রিটিসিজমের যে কথা আমরা পড়লাম যে সাহিত্য সমালোচনা কি, সাহিত্য সমালোচনার যে স্বরূপ, অ্যাকচুয়ালি পাঠক তার পাঠ সম্পর্কে সমালোচনার মধ্য দিয়ে জানতে পারে। এটি একটি গঠনমূলক এবং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এটি কোনো আবেগের স্বতঃস্ফূর্ত ব্যাপার এখানে নেই।
এবং একজন সাহিত্য সমালোচক এই সাহিত্য কর্মটিকে তার যথার্থ নিরীক্ষার মাধ্যমে এটিকে প্রেজেন্ট করেন, উপযুক্ততা আনেন কিংবা গ্রহণযোগ্যতা করেন পাঠকের কাছে। আমরা আইডিয়াল ক্রিটিক অথবা একজন সৎ সমালোচক অথবা একজন যোগ্য সমালোচক অথবা একজন সমালোচকের কি থাকা উচিত, কোন কোন কোয়ালিটিস গুলো তাকে মেনটেন করতে হবে, আমি সেটি দেখছিলাম। এন্ড দেন আমি যেটি আরো দেখছিলাম সেটি হচ্ছে যে একজন সাহিত্য সমালোচকের কোন বিষয়গুলোকে নিয়ে, কোন বিষয়গুলি তার ফোকাসে থাকা উচিত, তার লক্ষ্য রাখা উচিত, তাকে মেনশন করা উচিত অথবা সেই দিকে তার দৃষ্টিকে দেওয়া উচিত। এবং এন্ড দেন আমি যেটি করছিলাম আরো সেটি হচ্ছে সমালোচনা সাহিত্য নেচারেলি কয় রকম এবং সেই প্রকারভেদগুলো কোন ধারককে নিয়ে, সেই প্রকারভেদগুলো কোন লক্ষণকে নিয়ে আসলে অবগাহিত বা কোন লক্ষণ কিংবা ধারককে নিয়ে সেটি পরিস্ফুটিত। এবং আমরা শেষ করে আনছি যে আজকের সেশনের ব্যাপার আমরা কি বলতে পারি যে এখানে আমি একটু কোট করে রেখেছি, অ্যাকচুয়ালি সমালোচক বলতে কিছু নেই, সত্যিকার নিরেট সমালোচক হওয়া পসিবল নয়। যেমন আমরা একটু উল্লেখ করতে পারি যে দ্য পারফেক্ট ক্রিটিক দেন ওয়াজ নেভার বর্ন and never will be born. The perfect critic then was never born and never will be born. একজন পারফেক্ট কিংবা একজন যথার্থ যোগ্য সমালোচক কখনো জন্ম নেয়নি এবং কখনো জন্মাবে না। আমি শেষ করছি আমার আজকের সেশন। আমার শেষাংশে আমি যেটি বলতে চাচ্ছি, আইরিশ কবি টি.এস. ইলিয়টের একটি মন্তব্য তার ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট প্রবন্ধে, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই প্রবন্ধে আইরিশ কবি টি.এস. ইলিয়ট যেটি বলেছেন, আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে সমালোচনা শ্বাস প্রশ্বাসের মতোই অনিবার্য এবং স্পষ্টত আমাদের অনুভূতি প্রকাশে দ্বিধা করা উচিত নয়। যখন কোনো বই পড়ি তার বিষয়ে আমাদের মনে যেসব ধারণা জন্মায় তা প্রকাশের মাধ্যমে ওইসব সমালোচনার জন্যে আমাদের মনকে সবল করে তোলা দরকার। অ্যাকচুয়ালি যেটি শেষে আমি বলবো যে কোনো কিছু বদলে দেওয়া আসলে সমালোচকের কাজ নয়, সমালোচকের কাজ বদলে দেওয়া নয়, সমালোচকের কাজ মূল্যায়ন, সমালোচকের কাজ ওই লেখাটির, ওই পাঠটির, ওই টেক্সটে অথবা ওই কন্টেন্টের মূল্যায়ন করা, নট বদলে দেওয়া। এবং তিনি সমালোচক আসলে কাহিনীর রূপরেখা নির্ধারণ তিনি করেন না, তিনি যেটি করেন তিনি আসলেই মূল্যায়ন করেন এবং কোনো ব্যক্তিগত আক্রোশ অবভিয়াসলি তার থাকা উচিত নয়, কোনো আক্রমণাত্মক ভাব তার থাকা উচিত নয়, আমি আইডিয়াল ক্রিটিকের বেলায়ও বলে এসেছিলাম। এবং নিজের বিনা বিনয় প্রকাশের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি নিজের মতামতকে তুলে ধরাই হচ্ছে সত্যিকার অর্থে একজন সমালোচকের দায়িত্ব এবং কর্তব্য এবং সর্বোপরি তার মহৎ কাজ। আজকে আমরা সাহিত্য সমালোচনার এই অংশটিকে শেষ করতে যাচ্ছি এবং আমি নেক্সট যেটি করব, আমি তোমাদের একটু তৈরি হওয়ার জন্য নেক্সট ক্লাসের আগেই আমি বলবো, সেটি হচ্ছে আমার কাছে যে কোশ্চেনটা বেশি আমি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে পদ্ধতিগুলোতে আমি যাব, ইতিহাসমূলক, তুলনামূলক, বিশ্লেষণমূলক এবং মূল্য বিচারকমূলক। তার আগে অবশ্য আমি প্রাচ্য এবং পাশ্চাত্যের সাহিত্য সমালোচনা এবং আমাদের সাহিত্যে সেটি প্রকাশ, সেটিও
বলতে চেষ্টা করব, এবং আমি ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতিকে ঘিরেই কাজ করার বা পাঠ সেশন দেওয়ার পাঠদানের চেষ্টা চালাবো, এই ইচ্ছাটুকু আমার আছে ইনশাল্লাহ। আর সর্বোপরি যেটি সত্যি বলার, যে আমাদের করোনা নিয়ে কথা, যেটি শুরুতেই বলি আমরা, আজকে আমি যেটি শেষে বলছি, আমরা দেখতে পাচ্ছি যে কালকেই আমরা ঘোষণা শুনলাম যে পরীক্ষাগুলো জাতীয় ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে। আর আমাদের সরকারের নিয়ম এবং তোমাদের বিবেক বুদ্ধি এবং যে ভ্যাকসিনের ব্যাপারে অন্যকে উজ্জীবিত করা, এবং যারা যারা এলিজেবল, যোগ্য ভ্যাকসিন দেওয়ার জন্য যারা নির্ধারিত, তাদেরকে আহ্বান করা কিংবা বিষয়টিকে সুস্পষ্ট ধারণা দেওয়া কিংবা স্বাস্থ্যগত ব্যাপারে বোধোদয় তৈরি করার চেষ্টা করা, আমি মনে করি এটি একটি রাষ্ট্রীয়, সামাজিক কিংবা একটি নৈতিক দায়িত্ব আমাদের। আমি আশা রাখবো যে এটি অবশ্যই তোমাদের বিবেক বুদ্ধি চিন্তা দিয়ে নিজেরাও অবশ্যই এই করোনার এই প্যান্ডামিকের থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং অন্যকেও বাঁচানোর কিংবা প্রতিকারের বা তাকে এই রোগমুক্ত রাখার বা বিরত রাখার চেষ্টা আমরা করব, এই আশাটুকু ব্যক্ত করি এবং এটি তোমাদের কাছে প্রত্যাশা করি আমার আজকের এই সেশন আমি শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। মঙ্গল হোক সবার।